আপনি নিশ্চয়ই এমনি এমনি আমাদের বাড়িতে আসেননি, নিশ্চয়ই কোনো গুরুতর কারণ আছে। হ্যাঁ, আজকের কারণটা সত্যিই খুব গুরুতর। আঙ্কেল, কি হয়েছে একটু ক্লিয়ার করে বলা যায় কি? যা হয়েছে তা দীপই বলবে। দীপ বলবে? হ্যাঁ, দীপই আজকে বলতে পারবে পুরো ঘটনাটা, ওরই বলার কথা। আমি না ঠিক বুঝতে পারছি না কি হয়েছে বলো তো ঠিক দীপ। মল্লিকা, তুমি কিছু জানো নাকি? না, আমি আমি জানি না। ও আমাকে প্রথমে বললো আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে, তারপরে বললো ও আপনাদের বাড়িতে আসবে অনুরাগের সঙ্গে দেখা করতে। তারপরে যে এর মাঝখানে এত রহস্য লুকিয়ে আছে এটা তো আমি জানতামই না। তুমি তো বরাবরই রহস্যময়ী। তোমার রহস্য করতে ভালো লাগে, রহস্য তো তোমার প্রাণ। এরকম একটা রহস্য দেখে তোমার তো আপসেট হওয়ার কথা নয়, উল্টে বরং চাঙ্গা হয়ে যাবার কথা। আমাদের হাতে তো বেশি সময় নেই, আমাদের কাজ শুরু করা উচিত দীপ। যাদের আসার কথা তারা নিশ্চয়ই বাইরে আছেন। নিশ্চয়ই। আমি কি এমন কাঁচা কাজ করার লোক নাকি? কি হতে যাচ্ছে এখন? কি হবে? আমার কোনো বিপদ আসছে তাই তো? আমাকে ওরা পুলিশে ধরিয়ে দেবে না তো? আচ্ছা, ওরা কি জানতে পেরে গেছে যে আমি সেদিন দীপ আমাকে ধরিয়ে দিচ্ছে? একমাত্র দীপই পারে সব সত্যি কথা বলে। সেদিন অন্য কেউ নয়, আমি মেঘলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। সরি এভরিওয়ান, আমি হয়তো একটু বেশি সময় নিচ্ছি, আপনাদের হয়তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছি, তবে আমার মনে হয় এই সময়টা যে কি করে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। এক সেকেন্ড দীপ্তা, আমরা এবার বুঝতে চাইছি আমাদের এত হেয়ালি, ইনফ্যাক্ট আমার এত হেয়ালি আর পছন্দ হচ্ছে না। ন্যাচারালি কে বা হেয়ালি পছন্দ করে? আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার জীবনের একটা ঘটনা বলবো, আর ঘটনাটা শোনার পর এখানে যারা যারা আছে তাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে আমি ঘটনাটা কেন বললাম। ঠিক কি হয়েছে বলো তো, আমার তো কিছু মাথায় ঢুকছে না। আমাকে দয়া করে আমার জীবনের কথাটা বলতে দিন, তাহলেই পুরোটা পরিষ্কার হয়ে যাবে। দীপ, আমার কি মনে হয় বলো তো, তোমার আজকে গল্প বলার নেশায় পেয়েছে। আর তুমি হয়তো এটা বুঝতে চাইছো না বা বুঝতে পারছো না আমার ঠিক কতটা শরীর খারাপ লাগছে। আমি বুঝতে পারছি মল্লিকা, সেই জন্যই তো বলছি তুমি একটুখানি রেস্ট নিয়ে নাও। আবার এতটা পথ জার্নি করে যাবে, আর এখান থেকে যে আমরা বাড়ি যাব তার তো কোনো গ্যারেন্টি নেই। তাহলে কোথায় যাবো আমরা? আবার চমকিও না, কথায় কথায় এত চমকাবার কিছুই হয়নি। আমার তো মুড হতেই পারে যে আমি এখান থেকে তোমাকে অন্য কোথাও নিয়ে যাব, হতে পারে না? কিছু বুঝতে পারছি না, সব গুলি যাচ্ছে, আমার সব গুলি যাচ্ছে। একবার মনে হচ্ছে ও এমনি মজা করছে, আরেকবার মনে হচ্ছে না না, ও আমাকে ধরিয়ে দেওয়ার জন্য এসব করছে। কি হবে আমার? কি হবে এখন? কি হবে? দীপ, এবার সত্যি শুরু করতে হবে। সরি, আপনাদের হয়তো আমি বিরক্ত করছি, শুরু করতে হবে, শুরু করো ইত্যাদি ইত্যাদি বলে বলে। অ্যাকচুয়ালি আমি দীপকে বলছি যে ওর জীবনের কথাগুলো বলতে, যাতে আপনারা সবাই বুঝতে পারেন যে সত্যিটা আসলে কি, সেই সত্যিটা বেরিয়ে আসবে ওর কথার পরিপ্রেক্ষিতে। তাই তো বলছি, একটু ধৈর্য ধরে আমার কথা শুনুন। বেশিক্ষণ সময় নেব না, 2 মিনিটের মতো। কি বা জীবন আমার, সামান্য জীবনের সামান্য কথা। আপনি তো জানেন যে আমি বেশ কয়েক বছর বিদেশে ছিলাম। হ্যাঁ, তা জানি বই কি। আর সেখানে যে আমি মল্লিকাকে বিয়ে করেছিলাম সেটাও নিশ্চয়ই জানেন। হ্যাঁ
হ্যাঁ, সেটা তো আমাদের সকলেরই জানা কথা। আর এটাও জানি যে তোমাদের এই বিয়েটা নিয়ে বোধহয় বাড়িতে একটু অশান্তিও হয়েছিল। হ্যাঁ, আর সেই অশান্তির ফলেই বাবা বলেন যে তিনি আমার বউকে দেখবেন না। আর সেই কারণেই আমি অভিমান করে দেশে ফিরিনি কয়েক বছর। দীপ, এগুলো তো আমাদের সবই জানা, মানে নতুনটা কি? জানা জিনিস অনেক সময় নতুন আলোয় দেখলে পুরো ব্যাপারটাই কেমন পাল্টে যায়। যাই হোক, একটা সময় আমার বাবা আর বাড়ির লোক পুরো ব্যাপারটাই মেনে নেয়। তখনই আমরা ডিসিশন নিই যে আমরা দেশে ফিরব। মা আমাদেরকে বলে যে তোরা দেশে ফিরলে তোদের জন্য একটা রিসেপশনের ব্যবস্থা করব। হ্যাঁ, রিসেপশন তো হয়েছিল তোমাদের, যদিও আমি যেতে পারিনি, কিন্তু হ্যাঁ, তবে এই বাড়ির অন্যেরা সবাই গেছিল। না না, এই পর্যন্ত তো আমাদের সব জানা। এর থেকে আমরা কি বুঝবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আর মল্লিকার একসাথেই আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমার একটা প্রজেক্ট চলে আসে আর আমার ইন্ডিয়াতে আসাটাকে আমায় ক্যান্সেল করতে হয়। আর যেহেতু মল্লিকার টিকিট কাটাই ছিল, আমি মল্লিকাকে বললাম যে তুমি আগে চলে যাও ইন্ডিয়া। হ্যাঁ, মল্লিকা আগে চলে এসেছিল, তুমি পরে এলে। যেদিনকে ও ওখান থেকে রওনা হয় সেদিনকে একটা প্লেন ক্র্যাশ হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, রিসেন্টলি একটা প্লেন ক্র্যাশ হয়েছিল। সে প্লেনটা ইনফ্যাক্ট ইন্ডিয়াতেই আসছিল। তো সে প্লেন ক্র্যাশে সেই প্লেনটাতেই মল্লিকা ছিল। তারপর তারপর ও ও কি কি করে? মল্লিকার ফাইনালি কি হয়েছিল আমি জানি না। আমার বন্ধুস্থানীয় দুই দাদাকে আমার বাবা পাঠিয়েছিল এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করতে। তো ওরা যখন এয়ারপোর্টে যায় আর গিয়ে এই খবরটা জানতে পারে, ওরা নিজেরাও খুব অস্বস্তিতে পড়ে যায় যে আমার বাড়িতে গিয়ে কি করে ফেস করবে। যাই হোক, ওরা কোনো রকমে এয়ারপোর্ট থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর আসার পথে ওরা দেখে যে একটা মেয়েকে কিছু ছেলে উত্ত্যক্ত করছে। ন্যাচারালি ওরা ওই মেয়েটাকে সাহায্য করতে আসে আর মেয়েটি ওদেরকে বলে যে ও রিসেন্টলি স্বামী মারা গেছে। শ্বশুর বাড়িতেও কেউ ওকে অ্যাকসেপ্ট করেনি, আর যেহেতু প্রেম করে বিয়ে, বাপের বাড়িতেও সেরকম কেউ নেই যে ওকে অ্যাকসেপ্ট করবে। সেই অর্থে দেখতে গেলে ওই পৃথিবীতে একদম একা। তারপর তখন আমার বন্ধুরাও ওনাকে শর্ত দেয় যে উনি যদি আমাদের বাড়িতে এসে থাকেন আর আমার স্ত্রীর অভিনয় করেন, তাহলে ওনার সারা জীবনের দায় দায়িত্ব আমাদের। আর সেটাই হয়। উনি আমাদের বাড়িতে এসে থাকা শুরু করেন। আর যথারীতি আমি যখন দেশে ফিরি তখন এসে দেখি যে ওই ভদ্রমহিলা আমার বাড়ির সবাইকে খুব বশেই করে ফেলেছেন। আমার বাড়ির কেউই মল্লিকা ছাড়া কোনো কথা বলছেন। এই পুরো ব্যাপারটা সম্ভব হয়েছিল কারণ আমার বাড়ির লোক কেউ কোনোদিন মল্লিকাকে দেখেনি। তাই ওরা জানতো না মল্লিকাকে কিরকম দেখতে। কিন্তু আমি তো জানতাম। একদিন একা ঘরে মল্লিকা আমাকে কনভিন্স করার চেষ্টা করে, বলে যে ও সারা জীবনের জন্য আমার বাড়ির সব দাবি দেওয়া মানতে প্রস্তুত, কিন্তু তার বিনিময়ে ওর একটা আশ্রয় চাই। ওর আমার স্ত্রীর পরিচয়টা চাই, যদিও
ও বলেছিল যে স্ত্রীর মতো কোনো দাবি দেওয়া কোনোদিন করবে না। আপনাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে যে আপনারা অলরেডি বুঝে গেছেন যে মল্লিকা আর তিতির রহস্যটা কোথায়। আপনারা আসুন, আসুন। অ্যারেস্টার, ওকে অ্যারেস্ট করুন। বাবি নদী